এরপর আমরা শিখব ক্রমিক সংখ্যা বা পরপর সংখ্যা। মানে কি, একের পর দুই, দুইয়ের পর তিন, এগুলো হচ্ছে পরপর সংখ্যা, মানে একটার পর একটা। সেই সংখ্যাগুলো হচ্ছে ক্রমিক সংখ্যা, পরস্পর পরস্পর। ক্রমিক সংখ্যার কিছু জিনিস আমাদের মনে রাখতে হবে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে পরপর যে কোনো দুটি পূর্ণ সংখ্যার মধ্যে পার্থক্য 1। পরপর যে কোনো দুটি ক্রমিক সংখ্যার ক্রমিক পূর্ণ সংখ্যার পার্থক্য হচ্ছে 1। যেমন পরপর দুটো সংখ্যা ধরো 2 আর 3, ঠিক আছে? এ দুটি ক্রমিক সংখ্যা, তাহলে এদের মধ্যে পার্থক্য কি? 3 থেকে 2 যদি বিয়োগ করি 1 হচ্ছে, তাই তো? সমান হচ্ছে 1, তাহলে এদের পার্থক্য সবসময় 1 হবে। 2 নম্বর পয়েন্ট কি? পরপর দুটি জোড় সংখ্যার বিয়োগফল 2, ঠিক আছে? পরপর দুটি জোড় সংখ্যার বিয়োগফল হচ্ছে 2। কেমন? পরপর দুটি জোড় সংখ্যা ধরো 6 আর 8, এই দুটো পরপর দুটো জোড় সংখ্যা। এদের যদি আমরা বিয়োগ করি তাহলে কি হবে? 8 থেকে 6 বিয়োগ করলে এদের বিয়োগফল 2। 3 নম্বর পয়েন্ট হচ্ছে পরপর দুটি বিজোড় সংখ্যার বিয়োগফল 2, ঠিক আছে? ধরো পরপর দুটো বিজোড় সংখ্যা 5 আর 7, এদের বিয়োগফল কত? 2। 4 নম্বর পয়েন্টটা কি? পরপর দুটি পূর্ণ সংখ্যার একটি জোড় অপরটি বিজোড়, ঠিক আছে? পরপর দুটি পূর্ণ সংখ্যার একটি জোড় অপরটি বিজোড়। যেমন পরপর দুটো পূর্ণ সংখ্যা পরপর, যেমন ধরো 3-এর পর 4, এই দুটো একটা পূর্ণ সংখ্যা পরপর, দেখো একটা জোড় একটা বিজোড়। আবার ধরো 6-এর পর 7, তাহলে একটা জোড় একটা বিজোড়, ঠিক আছে? এভাবে তুমি যত যাবে, 11-এর পর 12, একটা জোড় একটা বিজোড়। 5-এর দেখো পরপর 3টি পূর্ণ সংখ্যার একটি অবশ্যই 3-এর গুণিতক হবে। 3-এর গুণিতক মানে 3 দিয়ে যাকে আমরা ভাগ করতে পারবো, ঠিক আছে? পরপর 3টি যেমন লিখি, ধরো 8, 9, 10, এর মধ্যে দেখো 9 একটা 3-এর গুণিতক। আমরা 6টা দেখবো কি বলেছে, পরপর 4টি পূর্ণ সংখ্যার একটি অবশ্যই 4-এর গুণিতক, ঠিক আছে? পরপর 4টি পূর্ণ সংখ্যা অবশ্যই এটি 4-এর গুণিতক। দেখি 5, 6, 7, 8, 9, 10। দেখো এখানে যদি পরপর 4টে পূর্ণ সংখ্যা নিই, এই 4টে নিই, দেখো এখানে দেখো 8 হচ্ছে একটা 4-এর গুণিতক। আবার যদি এই 4টে নিই, 6, 7, 8, 9, এখানেও দেখো 8 একটি 4-এর গুণিতক, ঠিক আছে? আমরা পরপর 4টে ক্রমিক সংখ্যা নিলে একটা তার মধ্যে 4-এর গুণিতক থাকবেই। আমরা তাহলে পরপর 3টে পূর্ণ সংখ্যা কীভাবে লিখব? m, m+1, m+2। আরও যদি লিখতে চাই আরও লিখব। এখানে m কি? m হলো পূর্ণ সংখ্যা। তাহলে আমাদের যদি বলে যে পরপর 3টে ক্রমিক সংখ্যা লেখো, তাহলে আমরা লিখতে পারি m, m+1, m+2। m হলো পূর্ণ সংখ্যা। m এর মান আমরা যে কোনো একটা বসালে আমরা এখানে পরপর 3টে ক্রমিক সংখ্যা পেয়ে যাবো। আরও যদি লিখতে বলে এরপরে আরও হবে 3, 4, এভাবে আমরা বাড়িয়ে যেতে পারি, ঠিক আছে? এরপর আমাদের যদি বলে যে পরপর 3টি জোড় সংখ্যা লেখো, সংখ্যা, পরপর 3টি জোড় সংখ্যা কী হবে? পরপর 3টি জোড় সংখ্যা আমরা এভাবে লিখব, 2m, 2m+2, 2m+4, ঠিক আছে? এখানে m এর মান হলো পূর্ণ সংখ্যা, m হলো একটি পূর্ণ সংখ্যা, ঠিক আছে? এরপর আমাদের যদি বলে যে পরপর 3টি বিজোড় সংখ্যা, পরপর 3টি বিজোড় সংখ্যা কীভাবে লিখব? পরপর 3টি বিজোড় সংখ্যা, পরপর 3টি বিজোড় সংখ্যা আমরা কীভাবে লিখব? আমরা লিখতে পারি 2m+1, 2m+3, 2m+5। এখানে m এর মান হচ্ছে পূর্ণ সংখ্যা, যে কোনো পূর্ণ সংখ্যা, ঠিক আছে? m এর মান যে কোনো পূর্ণ সংখ্যা বসিয়ে দেখো, এটা একটা বিজোড় সংখ্যা আসবে। যদি m এর মান যদি তোমরা 3 বসাও, 3 2 6 আর 7, বা 2 বসাও, 2 2 4 আর 5, দেখো একটা বিজোড় সংখ্যা আসছে।
এরপর আমরা সংখ্যার বৈশিষ্ট্য নিয়ে কিছু আলোচনা করব। 1 নম্বর পয়েন্ট কি, পরপর যে কোনো দুটি সংখ্যার গুণফল 2 দ্বারা বিভাজ্য। পরপর যে কোনো দুটি সংখ্যা, ধরো একটা সংখ্যা 1 আর 2, এদের দুজনকে গুণ করো, 2 1 কে 2, এটা 2 দ্বারা বিভাজ্য। বা আরেকটা সংখ্যা নাও 3 4, পরপর দুটো সংখ্যা, এর গুণ করো 3 4 এ 12, এটাও দেখো 2 দ্বারা বিভাজ্য। দ্বিতীয় পয়েন্টটা কি, পরপর যে কোনো তিনটি সংখ্যার গুণফল সর্বদা 6 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, দেখো আমরা তিনটে সংখ্যা নিই, 1 2 3, এর দেখো গুণ করলে কি, যদি আমরা গুণ করি 2 1 কে 2, 3 2 6, এটা 6 দ্বারা বিভাজ্য। বা আরও তোমরা সংখ্যা নিয়ে দেখো, পরপর সংখ্যা নিতে হবে, পরপর সংখ্যার তিনটে সংখ্যার গুণফল সর্বদা 6 দ্বারা বিভাজ্য হবে। 3 নম্বর পয়েন্টটা কি, পরপর যে কোনো 4টি সংখ্যার গুণফল সর্বদা 24 দ্বারা বিভাজ্য। পরপর 4টে সংখ্যা নিই, 1 2 3 4, 4টে গুণ করলে কি হবে, 2 1 কে 2, 3 2 6, 4 6 24, তাহলে 24 দ্বারা বিভাজ্য। 4 নম্বর পয়েন্টটা দেখো, বলছে পরপর যে কোনো দুটি সংখ্যার গুণফল সর্বদা 120 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, পরপর যে কোনো 5টা সংখ্যা নাও, 1 2 3 4 5, ঠিক আছে, তাহলে এদের গুণ করলে কি হবে দেখো, 2 1 কে 2, 3 2 6, 4 6 24, 24 5 এ 120, ঠিক আছে, তাহলে 120 দ্বারা বিভাজ্য। 5 নম্বর পয়েন্টটা কি, পরপর তিনটি সংখ্যার যোগফল 3 দ্বারা বিভাজ্য। পরপর তিনটি সংখ্যার যোগফল 3 দ্বারা বিভাজ্য। 1 2 3, পরপর তিনটি সংখ্যা, এদের যোগফল যদি করি, 2 1 কে 3, 3 6, ঠিক আছে, 6, দেখো একে 3 দিয়ে ভাগ করা যায়, ঠিক আছে, তাহলে 3 দ্বারা বিভাজ্য। 6 নম্বর পয়েন্টটা কি, যে কোনো 2 অঙ্কের সংখ্যা ও স্থান পরিবর্তনকারী সংখ্যার যোগফল সর্বদা 11 দ্বারা বিভাজ্য এবং বিয়োগফল 9 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, আমরা দেখি 2 অঙ্কের সংখ্যা, ধরো 12, এই স্থান পরিবর্তন মানে এটা এককের ঘরে আছে, এটা দশকের ঘরে আছে, তাহলে এটা দশকের ঘরে চলে যাবে, এটা এককের ঘরে চলে আসবে, তাহলে কি হয়ে যাবে, 21 হবে, তাই তো। তাহলে এই দুটো যোগ করলে কত হয়, 12 প্লাস 21 সমান হচ্ছে 33। দেখো 3 11 33, তাহলে এটা 11 দ্বারা বিভাজ্য। এবার যদি আমরা এর বিয়োগ করি, কি হবে, 21 মাইনাস 12, বিয়োগ করলে কত হয়, 9, তাই তো, দেখো 9 দ্বারা বিভাজ্য। 7 নম্বর পয়েন্টটা দেখো কি বলেছে, যে কোনো 3 অঙ্কের সংখ্যা থেকে অঙ্ক সমষ্টি বিয়োগ করলে বিয়োগফল সর্বদা 9 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, আমরা ধরে নিই একটা সংখ্যা 123, ঠিক আছে, তো এর অঙ্ক সমষ্টি কত, 2 আর 1 কে 3, 3 আর 3 6, তাহলে অঙ্ক সমষ্টি হচ্ছে 6। তো 123 থেকে 6 যদি আমরা বিয়োগ করি, কি হবে, 123 মাইনাস 6, বিয়োগ করলে কত হবে, বিয়োগ করলে হবে 117, তাই তো। এবার 117কে আমরা 9 দিয়ে ভাগ করা যায় নাকি দেখি, 9 দ্বারা 117 বিভাজ্য হলো। এরপর আমরা আলোচনা করবো বৃহত্তম সংখ্যা নিয়ে। তো যদি বলা হয় এক অঙ্কের বৃহত্তম সংখ্যা কি, এক অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, একটা 9। যদি 2 অঙ্কের বলে, 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা দুটো 9, এবার যত অঙ্ক বলবে ততটা 9 হবে। ঠিক আছে, এরপর আমাদের যদি বলে ক্ষুদ্রতম সংখ্যা, এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, 1। যদি বলে 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হবে, 1-এর পিঠে একটা 0, দেখো দুটো অঙ্ক,
এভাবে যদি 3 অঙ্কের বলে, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? 1-এর পিঠে দুটো শূন্য। কত অঙ্কের বলবে 1-এর পিঠে তার থেকে একটা কম শূন্য বসবে। ঠিক আছে, আমরা শিখবো ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা কাকে বলে। শূন্যর থেকে যে বড় যে কোনো সংখ্যাই হচ্ছে ধনাত্মক, শূন্যর থেকে ছোট যে কোনো সংখ্যাই হচ্ছে ঋণাত্মক। ঠিক আছে, ধরো এ একটি সংখ্যা, তো এ যদি শূন্যর থেকে বড় হয় তাহলে এ একটি কি ধনাত্মক সংখ্যা। যদি এ শূন্যর থেকে ছোট হয় তাহলে এ কি, এখানে এ সমান ধনাত্মক, তাহলে এখানে এ সমান কত কি হবে? ঋণাত্মক। এরপর আমরা শূন্য সম্বন্ধে আলোচনা করব। প্রথম পয়েন্ট কি? শূন্য একটি কি না ধনাত্মক না ঋণাত্মক সংখ্যা। ঠিক আছে, শূন্য না ধনাত্মক না ঋণাত্মক। ঠিক আছে, 2 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট কি হচ্ছে? শূন্য শূন্য যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে সেই সংখ্যার গুণফল শূন্য হবে। শূন্যকে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে সেই সংখ্যার গুণফল শূন্য হবে। ঠিক আছে, ধরো 5-এর সাথে 0 গুণ করলাম, কত হবে? 5 শূন্য 0। ঠিক আছে, 3 নম্বর পয়েন্ট। শূন্যকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল শূন্য হবে। শূন্যকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে তার ভাগফল শূন্য হবে। কেমন? এটা শূন্য, একে যদি আমরা ভাগ করি, যে কোনো সংখ্যাতে ভাগ করি, ধর 3 দিয়ে ভাগ করি, তাহলে 3 শূন্য 0, ভাগফল কত? শূন্য। 4 নম্বর পয়েন্টটা কি? শূন্য দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করলে সেটা অসীম। শূন্য শূন্য দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করি, 2কে ভাগ করি, মিলবে? শূন্য যদি আমি 1 ধরি, 0-কে 0, 2 ধরলে 0 শূন্য 0 দুগুণে 0, যাই ধরি এখানে 0 আসছে, তাই এটা অসীম, এটা কোনোদিন মিলবে না, বেরিয়ে যাবে বেরিয়ে যাবে। 5 নম্বর পয়েন্টটা কি? শূন্যকে 0 দিয়ে ভাগ করলে সেটা অসংগত। ঠিক আছে, শূন্যকে যদি 0 দিয়ে ভাগ করা হয় তো সেটা অসংগত। ঠিক আছে, শূন্যকে যদি 0 দিয়ে ভাগ করা হয় সেটা অসংগত। 6 নম্বর পয়েন্টটা কি? কোনো সংখ্যার ঘাত যদি 0 হয় তার মান সর্বদা 1। ঠিক আছে, ধরো x⁴ সমান এই ঘাত 0, এর মান হচ্ছে 1। আলোচনা করব মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কি? মৌলিক সংখ্যা হলো সেই সংখ্যা যে সংখ্যার 1 কিংবা সেই সংখ্যা ছাড়া আর কোনো উৎপাদক নেই, মানে সেই সংখ্যাকে আর কোনো কিছু দ্বারা ভাগ করা যাবে না, সেই সংখ্যা হচ্ছে মৌলিক সংখ্যা। ধরো 3, এর উৎপাদক কি? 1 এবং 3, তাহলে এটি একটি মৌলিক সংখ্যা। ঠিক কিছু জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে 2, 2 হলো মৌলিক সংখ্যা এবং 2 ছাড়া সমস্ত মৌলিক সংখ্যাই হচ্ছে বিজোড়, একমাত্র 2 হচ্ছে জোড় সংখ্যা। ঠিক আছে, একমাত্র 2 মৌলিক সংখ্যা যেটা হচ্ছে জোড়। ঠিক আছে, বাকি সমস্ত মৌলিক সংখ্যাই হচ্ছে বিজোড় সংখ্যা। এবং 2 নম্বর, 1 থেকে 100-র মধ্যে 25টি মৌলিক সংখ্যা আছে। এরপর আমরা আবৃত দশমিক থেকে ভগ্নাংশে রূপান্তর শিখব। ঠিক আছে, ধরো একটা আবৃত দশমিক 1 0 2 3 এটা দেওয়া আছে। ঠিক আছে, এটাকে আমরা কি করব? ভগ্নাংশে রূপান্তর করতে হবে। কি করে করব? প্রথমে একটা লাইন টানবো। ঠিক আছে, এরপর দেখো যে সমস্ত সংখ্যা দশমিক, এই দশমিকটা বাদে, দশমিক বাদে সমস্ত সংখ্যা এখানে আমরা লিখে দেবো। ঠিক আছে, সমস্ত সংখ্যা লেখার পর যাদের মাথায় আবৃত দশমিক নেই সেই সংখ্যাগুলো বিয়োগ চিহ্ন দিয়ে আমরা সেটা লিখব। ঠিক আছে, এবার নিচে যার মাথায় আবৃত দশমিক আছে, যতগুলো সংখ্যার মাথায় ততগুলো 9 লিখব। এখানে একটার মাথায় আছে, সেটা একটা 9 লিখলাম। বাকি যাদের মাথায় নেই সেই সংখ্যাগুলোকে আমরা, সেই সংখ্যার বদলে আমরা কি লিখব? ততগুলো 0 দেবো। ঠিক আছে, তাহলে আমাদের কি হলো এটা আমরা বুঝতে পারলাম। এবার 1023 থেকে 102 যদি আমরা বিয়োগ করি তা আমরা পাবো বিয়োগফল 921 বাই 9000, 9 পিঠে 3টে 0। ঠিক আছে, এটা যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাকে হবে 360
বাই 3000 এরকম দেওয়া আছে। 0.102 3 আবৃত দশমিক 3-এর মাথায় আছে, 0-র মাথায় আছে। এখানে কি করব, এর মাথায় এর মাথায় আছে, তার মানে আমাদের ধরে নিতে আমরা কি বুঝতে হবে, এর মধ্যে যে কটা আছে সবার মাথায় আছে, যেখান থেকে যে আছে এটা প্রথম এটা শেষ, এর মধ্যে যে যাদের আছে সবারই মাথায় আবৃত দশমিক আছে। ঠিক আছে, আমরা সেইভাবে লিখবো। উপরের সংখ্যাটা উপরে যা আছে শুধু দশমিক তুলে সমস্তটাই লিখে দেবো, মাইনাস চিহ্ন দেবো। মাইনাস চিহ্ন এখানে কি আছে, কটা সংখ্যা মাথায় আবৃত দশমিক নেই, একটা, সেই একটা লিখবো। এরপর কটা সংখ্যার মাথায় আবৃত আছে, এর মাথায় নেই কিন্তু এখান থেকে এ পর্যন্ত শেষ, তার মানে এটাও কভার করে নিচ্ছে, এর মধ্যে পড়ে যাচ্ছে। ঠিক আছে, তো তার জন্য আমরা কটা লিখবো, 3টে 9 লিখবো। কটা নেই, একটা। ঠিক আছে, তো আমরা এটাকে এবার এটা কত হবে, 1 বিয়োগ করলে 22,022 হবে, তাই তো, নিচেরটা এটাই হবে। ঠিক আছে, আবার দেখো, যদি আমরা দশমিকের 1.203 এটাকে যদি করি আমরা আবৃত দশমিক থেকে ভগ্নাংশে রূপান্তর করি, একই প্রসেস, সমস্ত দশমিক তুলে দিয়ে সংখ্যাটাকে আগে লিখে দাও। ঠিক আছে, এরপর যাদের যাদের মাথায় আবৃত দশমিক নেই সেই সংখ্যাগুলো লিখে দাও। এরপর দেখো, যার মাথায় আবৃত দশমিক আছে সেই সংখ্যাটার জন্য একটা 9 হবে, যতগুলোর মাথায় আছে তার জন্য একটা করে 9, তাহলে এর মধ্যে একটা আছে, একটার মাথায় আছে বলে একটা 9 হলো। কিন্তু এখানে দেখো, এই একটা আছে দশমিকের ওই দিকে, বাঁ দিকে, দশমিকের ডান দিকে যে সংখ্যাগুলো থাকবে যাদের মধ্যে আবৃত দশমিক থাকবে না তাদের জন্য 0 হবে, ততগুলো 0 হবে। এই দশমিকের ওই বাঁ দিকে যেটা থাকবে তার জন্য এখানে 0 হবে না। ঠিক আছে, সমান দিয়ে আমরা লিখি, কত হবে, 1023 থেকে যদি আমরা 102 বিয়োগ করি হয় 921, আর নিচে হবে 900। ঠিক আছে, 3 দিয়ে যদি আমরা কাটি হবে 307, 300। ঠিক আছে।